অন্য দেশ থেকে আলু পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত। 12 বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলু খালাস। সংস্কারের নামে একটি মহল দেরিতে ভোট করতে চায়, বলছেন ডক্টর মোশাররফ। জানাবো হাসিনা সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। এবং সর্বশেষ জানাবো 50 বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু শিশু লালন করছি, আর কত বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্য দেশ থেকে আলু পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এতে ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। এক্ষেত্রে বিকল্প দেশ হতে পারে পাকিস্তান সহ অন্য আরো কয়েকটি দেশ। এতে বড় ধরনের চিন্তা ও উদ্যোগে পড়েছে নয়াদিল্লি। কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভরশীল ছিল ভারতের উপরেই। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে। এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ইন্ডিয়া.কম বলছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত অত্যাচারের কারণে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে তার আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ। তবে পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় বাংলাদেশে। তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে জানা গেছে। ইন্ডিয়া.কম বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকেও পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে বলে মনে করছে দেশটি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বিটিটিসি আলু ও পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল করতে বিকল্প উৎস চিহ্নিত করেছে। আমরা আমদানিকারকদের এই বিকল্পগুলো বিবেচনা করার আহ্বান জানাবো। বাংলাদেশ কেন এই পদক্ষেপ নিচ্ছে সেটিও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। এটি বলেছে, কর্মকর্তারা এই পদক্ষেপের পেছনে প্রাথমিক কারণ হিসেবে ভারতীয় বাজারে পেঁয়াজ এবং আলুর ক্রমবর্ধমান দাম এবং রপ্তানি নিরুৎসাহিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত উল্লেখ করেছেন। 12 বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলু খালাস। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতে আজ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুল ইসলাম। 2004 সালের ফেব্রুয়ারি মাসে নাটোরে 18টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে 12 বছর এবং অন্য 83 আসামিকে 10 বছরের সাজা দেন। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 28 আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। সংস্কারের নামে একটি মহল দেরিতে ভোট করতে চায়, বলছেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্দেহ করছে একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে। এই সরকারকে দিয়ে সম্পূর্ণ মেরামত সম্ভব না। পুরো সংস্কারের জন্য দলীয় সরকার প্রয়োজন। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকালে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম. মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা 6 জেলা বিএনপি মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা। হাসিনা সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরব হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা।
এদিকে বিএনপি দাবি শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে। এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছু নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জামাত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক নয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। ভার্চুয়ালি দেওয়া এই বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 15 জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধ সহ সব হত্যাকাণ্ডের জন্য আন্দোলনের মাস্টার মাইন্ডরা দায়ী বলে অভিযোগ তুলেছেন। ছাত্র জনতার বিরুদ্ধে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। গত 14 অক্টোবর এমন তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন, যাদের দায়মুক্তি দেওয়া হয়েছে এই দায়মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা নিয়ে প্রমাণ হয়েছে তারা অপরাধী। যারা অপরাধ করেছে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে। আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি। তিনি বলছেন, দেশের এই যে সংকট, সেই সংকটে দেশের মানুষ দলের নেতাকর্মীদের কি করা দরকার, কি হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই দেশের মানুষ, দলের নেতাকর্মীরা তার এই কথা উজ্জীবিত হবে। বর্তমান পরিস্থিতি তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। প্রতিটি দলেরই নিজস্ব পরিকল্পনা ও কর্মকৌশল থাকে জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে, এটা থেমে নেই। বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে না হবে তার রূপরেখা আমাদের আছে, আমরা সেইভাবে কাজ করতেছি। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ কর্মপন্থা এই যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া। অসভ্যতার একটা সমাজ তৈরি করা হয়েছে, যে সমাজে কোনো মানুষের সম্মান নেই, সে সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্য জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাটা আমরা কাজ করতেছি, ইনশাআল্লাহ আমরা সফল হব। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিসি বাংলাকে তিনি বলেন, একজন পলাতক আসামি রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটা গ্রহণযোগ্য হতে পারে না। পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা যেখানে লুকিয়ে থাকার কথা সেখানে তিনি খোলাখুলিভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। একের পর এক সমাবেশে যোগ দিয়ে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্যে রাজনীতিতে ফেরা না ফেরার কোনো প্রশ্ন এখন আসছে না বলে জানান এই বিএনপি নেতা। আমির খসরু বলছেন, তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন এখন আসছে না। আগে তার যে কর্মকাণ্ড সেই বিচারের সম্মুখীন হতে হবে। সেই বিচারের সম্মুখীন হওয়ার পরে আগামীতে দেখা যাবে যে ফিরবে বা কি পারবে না। ভারতের শেখ হাসিনা যেভাবে আছেন সেভাবে তার জনসম্মুখে আসার সুযোগ নেই বলে জানান এই বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যে ব্যক্তিটি পাবলিক অ্যাপিয়ারেন্সের কোনো সুযোগ নেই, তার ভিজিবিলিটি থাকার কোনো সুযোগ নাই। সে গিয়েছে এখানে আশ্রয় নিয়েছে, সে আশ্রিত হিসেবে থেকে তার যে পাবলিক ভিজিবিলিটি, পাবলিক অ্যাপিয়ারেন্স, এটা তো খুব ডেঞ্জারাস বিষয়। শেখ হাসিনা তার এসব বক্তব্য দিয়ে পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে বলে মনে করেন তিনি। বিএনপির এই নেতা বলছেন যে একটা পলাতক আসামি যে পলিটিক্যাল স্পেস খোলার চেষ্টা করতেছে একটা, এবং সেই স্পেসটা যে ভারতে বসে পাচ্ছে, পাওয়ার সুযোগ খুঁজতেছে এবং সে পাচ্ছে আপাতত, এটা তো দুই দেশের সম্পর্কের জন্য ভালো কিছু হতে পারে না। ফলে দুই দেশের সম্পর্কের জন্য ভারতকে বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে দেশের বাইরে বসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেওয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ। তিনি বলছেন, যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তার বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই। শেখ হাসিনার এসব বক্তব্যকে সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি দেওয়া শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নস্যাৎ করার ষড়যন্ত্র বলে দাবি করেন আকন্দ। অন্তর্বর্তী সরকার যা বলছে, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা, মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না। জুলাইয়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনা কোনো বাধা বিপত্তি ছাড়াই সেসব হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপর চাপানোর চেষ্টা করছেন বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত একটা জঘন্য কাজ তিনি করছেন, এটা তিনি নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়া করতে পারছেন। আমরা চাইবো যে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিকীকরণের স্বার্থে তাকে রিস্ট্রেইন করা প্রয়োজন এবং সেটা ভারত সরকারকে করতে হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।